রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সর্বত্র এখন শোকের ছায়া। বিভিন্ন মহল থেকে শোক বার্তা জ্ঞাপন করেছেন। তার পাশাপাশি রাজ্যের যারা মন্ত্রীরা রয়েছেন তারাও প্রত্যেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমের সামনে শোক জ্ঞাপন করেছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু তদন্তের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি এই ঘটনাকে অস্বাভাবিক ঘটনা যেমনটা বলেছেন, তার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন, একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রশাসনিক স্তর থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সর্বত্র এখন শোকের আবহ বিরাজ করছে। অন্যদিকে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জিবি হাসপাতালে পৌঁছেছেন, নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও এই কঠিন সময়ে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক মণিময় রায়। মণিময় বাবুর কাছে জানবো, মণিময় বাবু, একদিকে যখন শোক আবহ এবং রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি শোক জ্ঞাপন করেছেন, সমবেদনা জ্ঞাপন করেছেন, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলির থেকে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়ে গেছে, একটা চর্চা চলছে, বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? খবরটা পাওয়ার পরেই তো ওনারা হাসপাতালে গিয়েছিলেন, বিরোধী দলনেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দুজনেই গিয়েছেন, শোক প্রকাশ করেছেন, সবটাই ঠিক আছে। এবং যেহেতু এত বড় একজন পুলিশ অফিসার এবং রাজ্য পুলিশের মহানির্দেশক শুধু নন, তিনি রাজ্যের পুলিশ প্রশাসনের মানে যদি সততার কথা বলি তাহলে এমন সৎ অফিসার কিন্তু আমরা খুব কম দেখেছি। সবাই সৎ অফিসার, কিন্তু সব দিক দিয়ে এত ভালো অফিসার, এত উচ্চমানের অফিসার, পুলিশ অফিসার আমরা খুব কম দেখেছি। আমি দীর্ঘদিন ধরে তো সাংবাদিকতাটা করছি, আমি দেখেছি নাকি। এবং সবচেয়ে বড় কথা, এবং বিরোধী দলনেতা বা বিরোধী দল যে বিষয়টা দাবি করেছেন, এটাকে অন্যায্য দাবি বলা যাবে না। অন্যায্য দাবি না, ঠিকই বিচার বিভাগীয় তদন্ত হলে অসুবিধা কোথায়? হোক না, ডিপার্টমেন্টাল এনকোয়ারি যেটা তাদের পদ্ধতিগত বিষয় আছে সেগুলি করুক। হঠাৎ কি ঘটনা ঘটলো এটা তো জানতে হবে। রাজ্য পুলিশের ক্ষেত্রে মহানির্দেশকের এরকম আত্মহত্যা নিজের চেম্বারে এসে কি বিষয় ঘটলো, এবং রাজ্য পুলিশের এই ধরনের ঘটনা তার কোনোদিন ঘটেনি, ফলে আমরা অপ্রস্তুত। এবং সবচেয়ে বড় কথা যে অনুরাগ ধানকারের উপস্থিতিতে রাজ্য পুলিশ কিন্তু যথেষ্ট শৃঙ্খলা পরায়ণতা থেকে শুরু করে বিভিন্ন যে তাদের তো ভেতরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা প্রকাশ্যে আসেনি, কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছিল। সেই ক্ষেত্রে ওনার এইভাবে এই মৃত্যুটা আকস্মিক এবং নিশ্চিতভাবেই আমাদের রাজ্য পুলিশ প্রশাসনের ওপর একটা ধাক্কা। এই ধাক্কা সামাল দিতেই হবে রাজ্য প্রশাসনকে যেন তেন প্রকারণে। পাশাপাশি কি করে ঘটনাটা ঘটলো ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এই ঘটনাটা সম্পর্কে রাজ্যের মানুষকে ওয়াকিবহাল করতে হবে এবং রাজ্যের মানুষকে এটা জানাতে হবে। গোপন করে গেলে কিছু লাভ হবে না, এটা কি বিষয় হলো এটা জানতে হবে এবং তার রিমেডি বার করতে হবে। অপোজিশন দাবি করেছে, সরকার পক্ষ অপোজিশন মিলে বিষয়টাকে তদন্তের আওতায় এনে তারা দেখবেন যে কি বিষয়টা হয়েছে, তারাই আলোচনা করুন। যেমন আমাদেরও গোপনে যাতে না, মানে এই গোপনীয়তা রক্ষা করে আমাদের যাতে এই অন্ধকারে না রাখা হয়, প্রকাশ্যেই আমাদের জানানো হোক, মানুষও জানুক কি ঘটনাটা ঘটলো। রাজ্যে তো এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। সবচেয়ে বড় কথা, অনুরাগ ধানকারের মতো একজন অভিজ্ঞ অফিসার জানলে খুব অবাক হবে যে সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টরের কাজ করেছেন উনি দীর্ঘ সময়, এবং ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের উনি আইজি হিসেবে কাজ করেছেন। তার অভিজ্ঞতার কথা যদি আরো বলি, খুব কম বলা হবে। ইউনাইটেড নেশনস থেকে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন কসোভোতে উনি 2003-2004 সালে কাজ করেছেন। সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রেও এই মানে অনুরাগ ধানকারের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। সবচেয়ে বড় কথা, পুলিশের যে ব্যুরো অফ পুলিশ রিসার্চ বলে যে বিষয়টা রয়েছে, সেখানে দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে কাজ করেছেন। ফলে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে গবেষণার বিষয়টা, এটা উনি জানতেন। আর সবচেয়ে বড় কথা, প্রচুর পড়াশোনা করতেন। এবং সবচেয়ে আমাদের যেটা খারাপ লাগছে, সাংবাদিক থেকে আরম্ভ করে প্রত্যেকের সঙ্গে
তার একটা খুব ভালো মানে সম্পর্ক ছিল। এই সম্পর্কটা রাজ্য পুলিশের অনেকের সঙ্গেই ভালো সম্পর্ক আছে, অনেকেই সুসম্পর্ক বজায় রাখেন, কেউ খারাপ সম্পর্ক বজায় রাখেন, মনিরবাবু, সে কথা আরেকটি আমি বলছি বিষয় না। জানতে চাইবো যে কিছুক্ষণ আগে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি বিষয়টাকে নজিরবিহীন বলেছেন। ভূভারতে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা ইউনিফর্মে এই অবস্থায় যে ঘটনাটা আজকে রাজ্যের বুকে ঘটলো। কি মনে করছেন যে এটা কি শুধুমাত্র তদন্ত নয়, এই ঘটনায় রাজনৈতিক কিংবা প্রশাসনিক দায় কার হতে পারে? এক্ষুনি এই দায়ভার নিয়ে কথা বলার মতো জায়গায় আমরা নেই। সবচেয়ে বড় কথা, আমি হঠাৎ করে শুনলাম একটা সুইসাইডিয়াল নোট নাকি পাওয়া গিয়েছে ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকম কথাবার্তা এখন উঠবে। এই সমস্ত জায়গায় প্রথম যে কাজটা আমাদের এক্ষুনি কথা বলা উচিত সেটা হচ্ছে আমাদের যিনি চলে গেলেন, যার মৃত্যু হয়েছে এবং সুইসাইডিয়াল কেস বলেই ধরে নেওয়া হচ্ছে আপাতত, যা যেহেতু পোস্টমর্টেম হয়েছে, বা অস্বাভাবিক মৃত্যু বলি, অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এই সময়ে তার পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের আশু কর্তব্য। এবং আমাদের মন্ত্রিসভার সদস্য যিনি বলেছেন যে আমরা আমার পরিবারের পাশে আছি, সেটাই এই মুহূর্তে আসল কথা। আমরা সাংবাদিকরা নিশ্চয়ই খবর নেব, খবর হবে, সবকিছুই হবে। রাজ্যে এবং সুদীপ রায় বর্মন যে কথাটা বলেছেন, এটা মানে একেবারে হাওয়া থেকে বলেননি, এটা তো ঘটনা, যে এই রাজ্যে এই ধরনের ঘটনা কোনো সময় ঘটেনি। এবং রাজ্য প্রশাসনের সর্বোচ্চ জায়গায় যদি এই ঘটনাটা ঘটে থাকে, কেন ঘটলো তার তো তদন্ত, একটা সুষ্ঠু তদন্ত হতেই হবে। এটা রাজ্য প্রশাসনের জন্যই তো ভালো। এবং রাজ্য প্রশাসন অত্যন্ত জরুরি ভিত্তিতে যে জুডিশিয়ালি এনকোয়ারি দাবি করা হয়েছে, এবং এই দাবিটা জুডিশিয়ারি কোন লেভেলে হবে তা তো একজন মানে ডিজি লেভেলের অফিসার, যিনি এই যার মৃত্যু হয়েছে, যার মৃত্যু নিয়ে এত কথা হচ্ছে, একেবারে জুডিশিয়াল লেভেলের হাইয়েস্ট লেভেল থেকে এগুলি করা উচিত। এবং সুদীপ রায় বর্মন যে দাবিটা করেছেন এটা অনার্য না। তবে আমি এখন বলছি যে এই মুহূর্তে এই যেহেতু পোস্টমর্টেমও এখনো শেষ হয়নি, এই পোস্টমর্টেম চলছে, তার কারণ নির্ধারিত হবে, পিএম রিপোর্টে সবটাই বেরিয়ে আসবে, কি পদ্ধতি হয়েছিল, কখন উনি এই ঘটনাটা ঘটিয়েছেন, সমস্ত কিছু পিএম রিপোর্ট থেকে চলে আসবে। মানে অন্তত একটা বিষয়বস্তু, একটা কিছু একটা ইঙ্গিত পাওয়া যাবে পিএম রিপোর্ট থেকে। এরপরে তদন্তের মাধ্যমে সমস্ত যে অফিসে করেছেন, অফিসের সমস্ত মানুষের সঙ্গে কথা বলতে হবে, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে হবে। নানা রকম কথাবার্তা হসপিটালে আবার সাংবাদিকদের কানে আসছিল, নানা রকম কথাবার্তা কানে আসছিল, এগুলি তো খুব একটা যুক্তিগ্রাহ্য হবে না। তদন্তের আওতায় এনে সমস্ত কথাবার্তা গুলি দেখে তারপরে সিদ্ধান্তে আসতে হবে। এই মুহূর্তে আমার সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলি, এই মুহূর্তে পরিবারের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার বিরোধী দল এবং সরকারের মন্ত্রী মহোদয় যেটা করেছেন, এটা অত্যন্ত ন্যায্য। এই মুহূর্তে তাদের পাশে থাকাই অত্যন্ত বাঞ্ছনীয় কাজ। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ মনিরবাবু আপনাকে। আপনারা শুনলেন, এবং তার পাশাপাশি শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু ময়না তদন্তের প্রক্রিয়া বর্তমানে চলছে। এবং অন্যদিকে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। রাজ্য সরকার পাশে আছে, মুখ্যমন্ত্রী পাশে আছে বলে তিনি জানান। এছাড়াও প্রশাসনিক স্তরে যে সমস্ত আইন কিংবা যে সমস্ত নিয়ম কানুন মেনে সমস্ত প্রক্রিয়া চলবে বলেও তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার। নন্দন বাবু, আপনাকে পুনরায় নিউজ ওয়ান কার্ডে লাইভে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। যে বিষয়টা এই মুহূর্তে আপনার কাছে জানবো, যে একদিকে তো ময়না তদন্ত চলছে, প্রক্রিয়া চলছে, অন্যদিকে আরেকটা গুঞ্জন যে মানসিকভাবে তিনি দীর্ঘদিন ধরে চাপে ছিলেন। কি মনে হচ্ছে এই মানসিক চাপের পেছনে কি থাকতে পারে, এবং তদন্তের পর কি সেই বিষয়টা স্পষ্ট হতে পারে বলে সম্ভাবনা রয়েছে? দেখুন ম্যাডাম, যে কজ অফ ডেথ আছে সেই কজ অফ ডেথটা কিন্তু ফরেনসিক ইনভেস্টিগেশন এবং একই সঙ্গে পোস্টমর্টম এক্সামিনেশনে ধরা পড়ে যাবে। যদি সেটা ভালোভাবে করা হয়, তবে একটা কথা, যেহেতু এটা একটা রাজ্যের ডিজিপি ছিলেন উনি, সেই কারণে ওখানে ওনার যে পোস্টমর্টম সেটা অন্তত মিনিমাম যাতে একটা টিম দিয়ে করা হয়, অর্থাৎ একজন ডাক্তার দিয়ে যাতে করা না হয় এবং 3-4 জন ডাক্তার মিলে যাতে অভিজ্ঞভাবে এই পোস্টমর্টম রিপোর্টটা করা হয়। 2 নম্বর হলো যে ফরেনসিক টিম আছে, ফরেনসিক টিম যাতে ওনার যেখানে উনি ঘটনাটা করেছেন সেখানে ফরেনসিক টিম যাতে ওখান থেকে ক্লু কালেক্ট করে এবং ওই ফরেনসিকের পুঙ্খানুপুঙ্খ বিচার করে, তাহলে কিন্তু অন্ততপক্ষে যে মানে এক্সাক্ট কজ অফ ডেথটা অনেকটাই জানা যাবে।
উনি যে মানসিক অবসাদে ভুগতেন সেটা আমি আমার ব্যক্তিগতভাবে ধারণা যে সরকারি কাজে যদি কোনো ধরনের কেউ অবসাদে, আমি খুব কমই শুনেছি কেউ সুইসাইড করতে, যদি সরকারি কাজে কোনো ধরনের কাজ করতে না পারেন বা সরকারি কাজে যদি ওনাকে কোনো ধরনের বাধা দেওয়া হয়, রাজনৈতিক কোনো ধরনের হস্তক্ষেপ থাকে, তাহলে কিন্তু কেউ সুইসাইড করে না। অর্থাৎ সুইসাইড করাটা হলো সম্পূর্ণভাবে কেউ যদি অবসাদগ্রস্ত হয়ে যায়, অবসাদগ্রস্তটা কিন্তু সরকারি কাজের জন্য খুব কমই হয়। হ্যাঁ হয়, অনেক সময় কি হয়, প্রমোশন পায় না, দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে থাকে, সরকারি ডিপার্টমেন্টে ইনকোয়ারি চলতে থাকে, লগের সঙ্গের জুনিয়ররা অনেক উপরে উঠে যায়, কিন্তু তাহলে সুইসাইড করতে পারে। কিন্তু উনি তো ডিজিপি হয়ে গেছেন, ওনার তো কোনো সুপারসিড কেউ করেনি, উনি ওনার ঠিক টাইমে সব প্রমোশন পেয়ে গেছেন এবং উনি রাজ্যের সর্বোচ্চ যে পদ পুলিশের, যেটা আইপিএস দের যে ডিরেক্টর জেনারেল অফ পুলিশের পদে কিন্তু উনি আছেন। তো সেখান দিয়ে আমার মনে হয় না উনি এইরকম কোন ধরনের কারণে উনি যদি সুইসাইড করেও থাকেন, সুইসাইড করেছেন, আমার মনে হয় সেটা অন্য কোনো কারণ থাকতে পারে, হয়তো বা ওনার ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে যে কারণে হয়তো উনি সুইসাইড করেছেন। এখন সুইসাইড যদি করার পেছনে সুইসাইড কি কারণ থাকে সেটা হয়তো তদন্ত করলেই বেরিয়ে আসবে। নন্দন বাবু, একটি বিষয় জানতে চাইবো, যেহেতু আপনি দীর্ঘদিনের আপনারও অভিজ্ঞতা রয়েছে প্রশাসনিক স্তরে কাজ করার, তাই ডিজি স্তরে কোন রকমের কি রাজনৈতিক হস্তক্ষেপ হয়ে থাকে যার কারণে হয়তো বা এরকম কোনো ঘটনার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি? দেখুন, রাজনৈতিক হস্তক্ষেপ তো পুলিশের ডিজির উপর হবেই, কারণ পুলিশ এবং ল অ্যান্ড অর্ডার, পাবলিক অর্ডার, এই বিষয়গুলো হলো রাজ্য সরকারের অধীন। তো এগুলো স্টেট লিস্টে পড়ে, তো সেই কারণে কোন ডিজি কে কিন্তু সবসময় তার রাজনৈতিক যে মানে এক্সিকিউটিভ, অর্থাৎ পলিটিক্যাল এক্সিকিউটিভ যারা আছেন, স্টেট ক্যাবিনেট বা চিফ মিনিস্টার, ওনাদের আন্ডারই কাজ করতে হয়। নিজস্ব মতামত, কারণ যে রাজনৈতিক দল ক্ষমতা থাকে, ওরা চাইবে যে ওনাদের স্বার্থ যাতে নিহিত থাকে সেরকম ধরনের কাজগুলো করানোর জন্য, সেটা অ্যাডমিনিস্ট্রেশন হোক আর পুলিশ হোক, সবাইকে কিন্তু একই রকম ভাবে রাজ্য সরকারের অধীনে কাজ করতে গেলে রাজ্য সরকারের যে জনপ্রতিনিধি আছে ওদের কথা মতোই কিন্তু কাজ করতে হয়। হ্যাঁ, যতটুকু পারা যায় হয়তো আইন মেনে কাজ করতে হয়। এই জন্য অবসাদগ্রস্ত হয়ে কেউ কিন্তু সুইসাইড করে না। আমি দীর্ঘদিন দেখেছি যে নিজের ব্যক্তিগত যদি কোনো সমস্যা না থাকে, অর্থাৎ একদম ব্যক্তিগতভাবে উনি প্রমোশন পাচ্ছেন না, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, বা কোনো ধরনের ইনকোয়ারি চলছে দীর্ঘদিন ধরে, উনি ওনার বেতন আটকে আছে বা নানা ধরনের কারণে অনেকে সুইসাইড করে, কিন্তু এই কাজ করতে দিচ্ছে না সরকারি কাজ, সেটার জন্য কিন্তু কেউ সুইসাইড করে না। এবং সেখানে উনি তো কোনোভাবে ডিপ্রাইভড হননি, ওনাকে তো সব দিকেই পোস্ট দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি উনি বিভিন্ন মামলা মোকদ্দমার ব্যাপারেও খবর নিতেন, নিতেন, তো সেদিক দিয়ে আমার মনে হয় না সেসব কোনো কারণে উনি সুইসাইড করেছেন। যেহেতু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ কিছু বলতে পারে না, তারপরেও যেটা বলার, যে একটা খবর ছিল পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ছিলেন, এরকম কোন বিষয়কে কেন্দ্র করে কি তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন? আর যেহেতু একজন প্রশাসনিক পদে তিনি শীর্ষ আধিকারিক ছিলেন, ওনার আত্মহত্যার মতো এমন পথ বেছে নেওয়া, যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে আত্মহত্যা একটা আইনত অপরাধ, সেই বিষয়টাকে কি বলবেন আপনি? আত্মহত্যা আইনত অপরাধ নয়, আগে আত্মহত্যা আইনত অপরাধ ছিল, এখন নতুন যে বিএনএস করেছে সেখানে আত্মহত্যা বা বিএনএস আত্মহত্যাকে কিন্তু মানে কোন একটা অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুধু বলা হয়েছে সরকারি কর্মচারীকে কোনো কাজে বাধ্য করার জন্য যদি কেউ সুইসাইড অ্যাটেম্প করে তাহলে সেটা অপরাধ, অর্থাৎ এমনিতে আত্মহত্যা এটা আর এখন কোনো অপরাধ নয়। তো এই ক্ষেত্রে পারিবারিক যদি কোনো ওনার ব্যাপার থাকে, অনেকেই এখন বিভিন্ন ভাবে ডিপ্রেশনে ভুগছে এবং ডিপ ডিপ্রেশনে ভুগছে, অনেকে ব্যক্তিগতভাবে কাউকে জানায় না, হয়তো ওই অবসেসিভ ডিসঅর্ডারে ভুগছে, নানা ধরনের মানসিক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, হয়তো অনেকেই টের পায় না সেটা, কিন্তু হয়তো এটা মনে মনে রাখে, একদিন নিষ্কৃতি পেতে সহ্য করতে না পারলে অনেকে ব্যক্তিগতভাবে সুইসাইড করে, সেরকম সুইসাইড কিন্তু হয়। শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, যে রাজ্যের ডিজিপির অস্বাভাবিক মৃত্যু কি এবার প্রশাসনিক স্তরে একটা বড় ধাক্কা বলে মনে করছেন প্রশাসনের জন্য? প্রশাসনের এটা আমি ধাক্কা বলে মনে করছি না। এর আগেও কেটি সিং বলে একজন পুলিশের ডিজিপি এই হেডকোয়ার্টারে পুলিশে ওনার চেম্বারেই আক্রান্তে কিছুক্ষণ পরে মারা গেছিলেন। তো প্রশাসনিক ধাক্কা নয়, এক ডিজি গেলে আরেকজন ডিজি আসবে, কিন্তু মেইন যেটা হলো যে এত বড় পদাধিকারী ডিজিপি উনি কেন সুইসাইড করলেন সেটা নিয়ে কিন্তু সব পক্ষই হয়তো এটাকে নিয়ে অনেক ধরনের ওই গুঞ্জন চলবে দীর্ঘদিন ধরে, অনেক ধরনের দোষ কাউন্টার এলিগেশন এগুলো চলতে থাকবে।
সেগুলো হয়তো রাজনৈতিক ভাবেও সেটাকে অনেকটাই নতুন নতুন রং দেওয়ার চেষ্টা হবে। কিন্তু কি কারণে উনি সুইসাইড করেছেন সেটা হয়তো ওনার পরিবারের থেকে কিছুটা ইঙ্গিত পাওয়া যেতে পারে। আর এখানে হয়তো ডিপার্টমেন্টে ওনার সঙ্গে কি সম্পর্ক ছিল, কাদের কি সম্পর্ক ছিল, উনি কে কে বলছে যে উনি হয়তো অধস্তন কিছু কর্মচারী আসছিল, ওনাদের উনি কাজ করতে পারতেন না, ওনাদের খবরদারিতে, এগুলো সবই তদন্তের ব্যাপার ম্যাডাম। তদন্ত করলে হয়তো পুরোটাই বেরিয়ে আসবে। আর তদন্ত তো শুধু পুলিশ করে না, আজকাল তদন্ত মিডিয়া করে, আজকাল তদন্ত নিরপেক্ষ যে এনজিও তারা করে। তো শুধু পুলিশই একা তদন্ত করলে মানে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষের তদন্ত অনেকটাই করে, মানুষ অনেকটা ভাবে খবর নিতে চেষ্টা করবে। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ নন্দনবাবু আপনাকে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন, এবং তার পাশাপাশি বলে রাখি যে ময়না তদন্ত এখনো চলছে। তদন্তের রিপোর্টের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে, প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ, এবং তার পাশাপাশি রাজনৈতিক মহলের নেতৃত্বরাও সেই ময়না তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে, যেহেতু রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে থাকা আধিকারিকের এই অস্বাভাবিক মৃত্যু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা আত্মহত্যা নাকি ষড়যন্ত্র, নাকি অন্য কোনো কারণ রয়েছে তার পেছনে, এটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সময়ের অপেক্ষা সবটাই। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।